ও, আমরা তো জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। তুমি আদৌ রাস্তাটা চেনো তো? আরে হ্যাঁ গো, আমি চিনি, কিন্তু কি করে যে এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম কে জানে। এবার আমরা এখান থেকে বেরোবো কিভাবে? চারিদিকেই তো শুধু জঙ্গল। দাঁড়াও, আমি একটু নেমে জায়গাটা ঘুরে দেখি। নিশ্চয়ই বেরোনোর কোনো পথ আছে। তুমি বাবুকে নিয়ে গাড়ির ভেতরেই বসো। ঠিক আছে, তবে বেশি দূরে কিন্তু যেও না। আরে না না, এই পাশেই আছি, তুমি ভয় পেও না। সন্দীপন টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। কিন্তু জঙ্গল থেকে বেরোনোর মতো কোনো পথের সন্ধান সে পেল না। এমন সময় তার কানে এলো একটা নারী কণ্ঠ। আরে, এই জঙ্গলের ভেতরে এত রাতে এইভাবে কে কাঁদছে? মনে হচ্ছে কান্নাটা সামনের দিক থেকে আসছে। যাই তো একবার এগিয়ে গিয়ে দেখি। এই, ওদিকে কোথায় যাচ্ছ? আরে শুনতে পাচ্ছ না? কে যেন কাঁদছে। মনে হয় কেউ কেউ কোনো বিপদে পড়েছে। আমাদের উচিত ওকে সাহায্য করা। কিন্তু এখানে যে আমার খুব ভয় করছে সন্দীপন। আরে বাবা, তুমি ভয় পেও না, আমি এই যাবো আর এই আসবো। সন্দীপন একটু সামনের দিকে এগিয়ে গেল। এক পা এগোতেই সন্দীপন দেখল অন্ধকারের মধ্যে একটা বড় গাছের নিচে বসে একজন মহিলা কাঁদছে। সন্দীপন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? এভাবে এত রাতে জঙ্গলের ভেতরে বসে কাঁদছেন কেন? বাড়ি কোথায় আপনার? আমার কোনো বাড়ি নেই বাবু। তার মানে কোথায় থাকেন আপনি? আমার একটা বাড়ি ছিল বাবু, কিন্তু আজ আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু কেন? কি দোষ আপনার? আমি যে বাজা বাবু, বিয়ের 5 বছর পরেও আমি আমার স্বামীকে সন্তানের মুখ দেখাতে পারিনি। তাই তাহলে এখন আপনি যাবেন কোথায়? আর আপনার বাবার বাড়ি বা কোথায়? আমার বাপ মা কেউ নেই বাবু। জানি না আমি এখন কোথায় যাব। মরণ ছাড়া আজ আমার আর কোনো গতি নেই বাবু। মহিলাটির কথা শুনে সন্দীপনের মনে দয়ার সঞ্চার হলো। সে মহিলাটিকে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি আপনাকে? নিশ্চয়ই বাবু, বলুন না, কি বলবেন? আপনি আমাদের সাথে চলুন। এই কাছেই গাড়িতে আমার স্ত্রী আর সন্তান রয়েছে। আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, আপনিও আমাদের সঙ্গে চলুন। না না বাবু, তা হয় না। আপনার স্ত্রী বিষয়টাকে হয়তো মেনে নিতে নাও পারেন। আরে না না, অহনা খুব ভালো মেয়ে, এক্ষেত্রে ওর কোনো আপত্তি হবে না। আপনি অযথা দুশ্চিন্তা করবেন না, চলুন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে চলুন। সন্দীপন মহিলাটিকে নিয়ে গাড়ির কাছে ফিরে এলো। কি গো, কোথায় গেছিলে? এত দেরি হলো যে। আর সঙ্গেই নেই কে? আসলে ওনাকে ওনার স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে। উনি জঙ্গলে বসে কাঁদছিলেন। হ্যাঁ, তার কোলে তার 1 বছরের ছোট্ট ছেলেটা ঘুমোচ্ছে। তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মহিলাটির মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। আর একটা ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি। সে বলল, এই বুঝি আপনার ছেলে? হ্যাঁ, এই আমার ছেলে রিজু। ভালো নাম যদিও সুস্মিত, আর তবে আমরা সবাই ওকে রিজু বলেই ডাকি। বাহ বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা বৌদিমণি, রিজু সোনাকে একটু আমার কোলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। এই নাও, দেখো সাবধানে, ও কিন্তু এখন ঘুমাচ্ছে। জেগে গেলেই এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। না না বৌদিমণি, তুমি কিচ্ছুটি ভেবো না, রিজু সোনা আমার কাছে ভালোই থাকবে। তা তোমার নামটাই তো জানা হলো না। আগে বৌদিমণি, আমার নাম মালতী। কিন্তু আমরা এখন বাড়িতে পৌঁছাবো কি করে? এখানে চারিদিকে তো শুধু জঙ্গল। এই সন্দীপন, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা ব্যবস্থা করো না। কি করি বলো তো? এদিকে তো কোনো রাস্তাও দেখা যাচ্ছে না। কি যে মুশকিলে পড়লাম না। ধুর ধুর,
কার মুখ দেখে যে আজ সকালে বেরিয়েছিলাম কে জানে। তুমি বাড়িতে একটা ফোন করো না, রামু কাকা নিশ্চয়ই ফোন ধরবে। আরে বাবা, সে চেষ্টা কি করছি না, কিন্তু ফোনে যে টাওয়ারটাও পাচ্ছি না। কি যে বিপদে পড়লাম না কে জানে। তাহলে কি আজ সারা রাত আমাদের এইভাবে জঙ্গলের ভেতরে গাড়ির মধ্যে বসে কি তখন থেকে প্যাঁচার মতো শুধু হুম হুম করছো? আহ, সেটাই দেখছি। আর চলো তো। দাঁড়াও, দেখতে দাও। অন্ধকারে ঠিক বুঝতেও পারছি না। ওখানে একটা বাড়ি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই অহনা, বলছি যাবে নাকি একবার ওদিকটায়? যদি ওখানে কেউ থাকে তাহলে আজকে রাতটা একটু আশ্রয় চাইবো। বেশ, চলো তবে। বলছি শুনছেন, একবার ওদিকটায় চলুন তো। মনে হচ্ছে ওখানে একটা বাড়ি আছে, গিয়ে দেখি আজকে রাতটা যদি ওখানে আশ্রয় পাওয়া যায়। মহিলাটি রিজুকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর ওরা এগিয়ে গেল সেই বাড়িটার দিকে। ওই দেখো অহনা, বাড়িটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব পুরনো দিনের বাড়ি বলেই মনে হচ্ছে। বাড়ির মূল দরজাটা মনে হচ্ছে ওই দিকে। কিন্তু আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে। কি বিষয় সন্দীপন? এই জঙ্গলে বাড়ি? ছাড়ো তো, রাতটুকু থাকার মতো একটা আস্তানা পেলেই হলো। কিন্তু অহনা, এই বাড়িটা অবস্থা দেখে যা মনে হচ্ছে আদেও এখানে কোনো মানুষ থাকে। সন্দীপন, তুমি না আগে থেকে সবকিছু ভেবে নাও। আগে তো ডেকে দেখি বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দেয় কিনা। বাড়িতে কেউ আছেন? একবার বাইরে আসুন না, বড় বিপদে পড়ে এখানে এসেছি। কিন্তু বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দিলেন না। আরো বেশ কয়েকবার ডাকার পরেও যখন কেউ সাড়া দিল না, তখন অহনা বলল, তুমি মনে হয় তখন ঠিকই বলেছিলে সন্দীপন, এ বাড়িতে মনে হয় কেউ থাকে না। চলো একবার ভেতরে ঢুকে দেখা যাক। ওরা ভিতরে ঢুকল। ঘরটা বেশ অন্ধকার, কোনো আসবাবপত্র নেই। দেওয়ালে বড় বড় মাকড়সার জাল। ঘরের দরজা খুলতেই বাদুড় বেরিয়ে এসে চারিদিকে উড়তে লাগলো। ঢুকে তো পড়লাম, কিন্তু এখানে কি রাত কাটানো যাবে? আরে বাবা, জঙ্গলে গাড়ির মধ্যে বসে থাকার থেকে তো এখানে থাকা অনেক ভালো সন্দীপন। আচ্ছা, ওই দিকটায় চলো তো। মনে হচ্ছে ওখানে একটা বেশ বড় ঘর আছে। ঠিক আছে, দাঁড়াও, আমি গিয়ে দেখছি। এরই মধ্যে তাদের বাচ্চা অর্থাৎ রিজুবাবু হঠাৎ কেঁদে উঠল। কি হলো বলো তো? বাবু হঠাৎ করে তো কাঁদছে কেন? আর মালতী ওকে নিয়ে গেলই বা কোথায়? মনে তো হচ্ছে পাশের ঘরে গেছে। দাঁড়াও তো, আমি গিয়ে দেখে আসি। অহনা পাশের ঘরে গিয়ে দেখল মালতী ওর ছেলেকে উপর দিকে ছুঁড়ে দিচ্ছে, আবার লুফে নিচ্ছে, আর মুখে একটা ছড়া কাটছে। এ কি কি করছো মালতী? দাও আমার ছেলেকে আমার কাছে দাও। কেন গো বৌদিমণি? আমি তো রিজু সোনাকে নিয়ে একটু খেলছিলাম। না, তোমার খেলতে হবে না, দাও ওকে। সন্দীপন, আয় সন্দীপন, শিগগিরই একবার এদিকে এসো তো। বৌদিমণি, দাদা বাবুকে এখন আর ডাকবেন না। কেন ডাকবো না কেন?